জাপান বর্তমান সময়ে প্রযুক্তি গবেষণা এবং শিক্ষা মানদণ্ডের শীর্ষে অবস্থান করছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং প্রকৌশল খাতে উচ্চশিক্ষার জন্য সেরা গন্তব্যগুলোর মধ্যে একটি। আমাদের আজকের ওয়েবিনারে আমরা ন্যাশনাল এমপ্লয়ীদের কাছ থেকে তাদের বাস্তব অভিজ্ঞতা, জাপানে উচ্চশিক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, স্কলারশিপ এবং উচ্চশিক্ষার সুযোগগুলো সম্পর্কে জানবো, এবং অ্যাডমিশন ডট এসি পুরো জার্নিটাতে কি ভূমিকা পালন করবে সে বিষয়গুলো জানবো। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে যুক্ত রয়েছেন মিস্টার কাজী মিসবাউর রহমান, হেড অফ অপারেশন অ্যাডমিশন ডব্লিউসি। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর শেখ রাশেদ হায়দার নুরি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জাফর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর বিমল চন্দ্র নাথ, ডিন ইনচার্জ ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, জাফর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে আরো চারজন গেস্ট হিসেবে যুক্ত রয়েছেন আমাদের অ্যালামনাই, মিস সানজিদা হোসেন শেফা, মিস্টার ফাহিম সরকার, মিস রিমভি জামান রীতি এবং মিস্টার মাহমুদ হাসান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কমেন্ট সেকশনে একটি রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, গুগল ফর্ম। আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশনের বেসিসে আপনি অ্যাডমিশন পলিসির পক্ষ থেকে একটি ডিসকাউন্ট কুপন পাবেন। Welcome to your personalized student dashboard on admission.sc, your one-stop platform for studying abroad. Track your progress, check eligibility, explore over 2,800 programs, and manage your applications all in one place. Like Afsanamin, applying to top universities is now simple and organized. Upload documents, follow every step clearly, and stay on track from draft to visa. Admission.sc, study abroad now in your pocket. শুরুতে আমি মিস্টার কাজী মিসবাউর রহমান, হেড অফ অপারেশনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। ওকে, থ্যাংক ইউ পিপাস। আমি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ পিপাস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তো আমার নাম কাজী মেজবাহুর রহমান। আমি অ্যাডমিশন ডট এসির হেড অফ অপারেশন হিসেবে কাজ করছি। তো আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে অ্যাডমিশন ডট এসি হলো একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। আমরা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির সাথে যারা স্টাডি অ্যাব্রোডের অ্যাসপায়ারেন্ট তাদেরকে আমরা কানেক্ট করি আর কি। তো আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে অলরেডি আমরা 150 ইউনিভার্সিটিকে আমরা কানেক্ট করছি এবং আমাদের এখন অলমোস্ট 3,500-এর অধিক কোর্স আছে বিভিন্ন ডেস্টিনেশনে। তো তার ভিতরে জাপানটা হলো একটি খুব আকর্ষণীয় ডেস্টিনেশন আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আর কি। তো জাপানে আমরা দীর্ঘ 10 বছর ধরে আমরা কাজ করছি এবং এই 10 বছরে আমরা প্রায় 4,500 স্টুডেন্টদেরকে আমরা জাপানে তাদের ওয়ার্ক ক্যারিয়ার এবং স্টাডিতে আমরা হেল্প করছি আর কি। আপনারা জেনে খুশি হবেন। তো তার ভিতরে আমরা কাজ করছি হলো জাপানের এক ইউনিভার্সিটি নাম হলো কিআই, কিয়োটো কলেজ অফ গ্রাজুয়েট স্টুডেন্ট। তারা মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার্স এই আমরা বাংলাদেশে এক্সক্লুসিভলি কাজ করছি আর কি। এবং আপনারা জানতে আনন্দ হবে যে জাপানের এই রিনাউন্ড এই ইউনিভার্সিটিটা ড্যাফোডিলের স্টুডেন্টদের জন্য 50% তারা স্কলারশিপ দিচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই সাথে 50% স্কলারশিপের সাথেও যারা জাপানে যাবে তারা তারা তাদের তাদের আরেকটা স্কলারশিপের অপরচুনিটি আছে। সেই স্কলারশিপের নাম হলো জ্যাসো স্কলারশিপ। তো এটা অলমোস্ট আমাদের 85% স্টুডেন্ট এই জ্যাসো স্কলারশিপটা পায়। কাজেই আহ, আমাদের স্পেশাল 50% স্কলারশিপ সাথে জ্যাসো স্কলারশিপ, এই দুইটা স্কলারশিপ যদি আপনি পান তাহলে জাপানে মোটামুটি আপনার পড়ালেখাটা ফ্রি হয়ে যাবে, অলমোস্ট ফ্রি হয়ে যাবে। তো আমি যেমনটি বলছিলাম যে আমরা নেক্সট 5 ইয়ার নেক্সট 5 ইয়ার্সে আমরা 10,000 স্টুডেন্টদেরকে জাপানে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারে আমরা হেল্প করব।
আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছি এবং আমরা জাপানের বিভিন্ন রিনাউন্ড ইউনিভার্সিটি এবং রিনাউন্ড প্রতিষ্ঠান যারা আপনাদেরকে ক্যারিয়ারেও হেল্প করবে তাদের সাথে কিন্তু আমরা কোলাবোরেশন অব্যাহত রেখেছি আর কি। তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জানি যে আমাদের আজকে প্রোগ্রামে আপনারা সবাই জানেন দুইজন সম্মানিত অতিথি আছেন। আমাদের স্পেশাল গেস্ট হিসেবে প্রফেসর শেখ নুরি স্যার, যিনি আপনারা সবাই চেনেন তাকে আর কি, তিনি আমাদের সাথে আজকে আছেন। এবং চিফ গেস্ট হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস। আহ, স্যার, আমাদের স্যারকে অনেক ধন্যবাদ এবং আমাদের অ্যাডমিশন এসির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে স্যার তাদের মূল্যবান সময় আজকে এই যে রাতে আর কি তারা আমাদের প্রোগ্রামে এসছেন আর কি শুধুমাত্র আপনাদের জন্যই আর কি। হ্যাঁ, আমাদের আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছেন তারা সবাই ডিআইএর স্টুডেন্ট এবং আমরা পাশাপাশি যে জাপানে অধ্যয়ন করছে এমন ডিআইইউ অ্যালামনাই তাদেরকেও আমরা আজকে আমন্ত্রণ করছি, অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি আর কি। তো তাদেরকেও আমি আহ, আজকে প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনারা আজকে আমাদের প্রোগ্রামে জয়েন করেছেন। এবং সেই সাথে আমি সর্বশেষ আহ, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আমাদের প্রাণপ্রিয় যারা স্টুডেন্ট তারা যারা আজকে প্রোগ্রামে এসছেন, জয়েন করছেন, তা আপনাদের সবাইকে ওয়েলকাম। এবং আমাদের অ্যাডমিশন এসির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করি আমাদের আজকের সেশনটা খুবই ফলপ্রসূ হবে, যেটা আপনাদের জাপানে স্টাডি অ্যাব্রোড এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাট আমার বক্তব্য শেষ করার আগে আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে জাপানে আমার 2012 সালে ভ্রমণ করার সুযোগ হয়েছিল। আমি তখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম। তো জাপান একটা অসাধারণ ইনক্রেডিবল কান্ট্রি, যেখানে আসলে লট অফ অপরচুনিটি আছে আর কি, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এবং সেই সাথে জাপান আপনারা সবাই জানেন এক কথায় যে টেকনোলজিতে জাপান খুবই অ্যাডভান্স। আমি বলতে পারি যে আমি আজ থেকে 13 বছর আগে জাপানে যে টেকনোলজিটা খুবই অ্যাভেলেবেল দেখেছিলাম, আজকে 25 সালে সেই টেকনোলজিটা বাংলাদেশে আমি দেখছি যে সবেমাত্র সেগুলো আসা শুরু হয়েছে বাংলাদেশে। আমরা অ্যাফোর্ড করা বা আমরা অ্যাক্সেস করা শুরু করেছি আর কি। তো সেই দিক থেকেও জাপান কিন্তু টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। এবং জাপানের যে ডিগ্রি এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিকগনাইজ। বিশেষ করে জাপানের যদি আপনারা এমএসসি করতে পারেন ব্যাচেলর করার পরে, তাহলে সেটা কিন্তু আপনার ক্যারিয়ার ক্যারিয়ারের যে দোয়ার সেটা শুধুমাত্র জাপানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সে ক্যারিয়ারটা কিন্তু আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যারিয়ারের গেটওয়ে আসলে ওপেন হবে জাপানের উচ্চশিক্ষার মাধ্যমে। এবং আপনারা জানেন যে ড্যাফোডিলের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা স্পেশাল 50% স্কলারশিপ, সাথে জ্যাসো জ্যাসো স্কলারশিপ এবং স্ট্রিম লাইন সার্ভিস আমরা তৈরি করেছি, যেন আপনাদের যে স্টাডি অ্যাব্রোডের পথটা যেন খুব সুন্দর হয় এবং খুব স্মুথ হয়। সেই লক্ষ্যে আপনারা আমাদের থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। অ্যাডমিশন এসি ড্যাফোডিলেরই একটি প্রতিষ্ঠান এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করছি, যেন আপনারা ক্যারিয়ারে আপনারা ভালো করতে পারেন, গ্লোবাল সিটিজেন হিসেবে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারেন। তো এনিওয়ে আমি দীর্ঘায়িত করবো না, বাট শেষ করার আগে আরেকটা কথা না বললে নয় যে আমাদের জাপানের যে এক্সক্লুসিভলি যে যে ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি, সেখানে আপনাকে অধ্যয়ন করার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই। আপনাকে জাপানিজ ভাষাও শিখতে হবে না, আপনাকে আইএলটিএস এর এক্সামও দিতে হবে না। ড্যাফোডিল থেকে পাশ করলে আপনারা যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট পাবেন, এটাই আইএলটিএস এর পরিপূরক হিসেবে কাজ করবে। সুতরাং আপনাদের জাপানে যাওয়াটা আসলে শুধু আমাদের অফিসে এসে আপনারা প্রসেস করলে খুব সহজেই আপনারা জাপানে যেতে পারবেন। অনেকের মনের ভিতরে একটা ভয় কাজ করে যে জাপান হয়তো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আইএলটিএস দেব, সেটা একটা আপনাদের জন্য হ্যাসেল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ব্যারিয়ারটা আমরা দূর করেছি ইউনিভার্সিটির সাথে কথা বলে। এবং আহ, আমরা আশাবাদী যে জাপানে আপনারা
যদি উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের জন্য আগ্রহী থাকেন, তো জাপান আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে। তো এগেইন আমাদের সম্মানিত স্যাররা যারা আজকে চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট হিসেবে আছেন, এবং আমাদের অ্যালামনাই এবং আমাদের স্টুডেন্ট, আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সেশনটা ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পিপাসকে ওভার করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ অনুপ্রেরণাদায়ক বক্তব্যের জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জাপানে উচ্চশিক্ষা রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা সেশনে করতে পারেন। আমাদের এক্সপার্ট কাউন্সিলররা আপনাদের উচ্চশিক্ষা রিলেটেড সব ধরনের কোশ্চেনের আনসার করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর শেখ রাসেল হোসেন নুর স্যারকে তথ্য প্রযুক্তি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার সম্ভাবনা এবং তাদের ক্যারিয়ার পাথ সম্পর্কে যদি স্যার আলোচনা করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে আমি একটু বাইরে, এর জন্য হয়তো একটু নয়েজ হতে পারে, মানে নয়েজ সমস্যা হচ্ছে না নাকি? না স্যার, তো ক্লিয়ার নয়েজ ওকে, স্যার অল পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই কাজী ভাইকেও অসংখ্য ধন্যবাদ ফর অ্যারেঞ্জিং সাচ এ ওয়ান্ডারফুল ইভেন্ট। আই থিংক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্টুডেন্ট অ্যাজ ওয়েল। তো আমি যদি জাস্ট একটু বলি, আসলে অ্যাকচুয়ালি আই স্পেন্ড অলসো অ্যারাউন্ড 10 years ইন অ্যাব্রোড। তো আমি জানি আসলে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। এবং আজকে দেখলাম পার্টিসিপেন্ট, নাম্বার অফ পার্টিসিপেন্ট ইজ হিউজ। আমি একটু জাস্ট একদিকে একটু খুশি হচ্ছিলাম, আর একদিকে আবার একটু ওয়ারিডও। কারণ এত স্টুডেন্ট যদি চলে যায় তাহলে তো ডিপার্টমেন্টই খালি হয়ে যাবে। তো হাওয়েভার, উচ্চশিক্ষার জন্য তো আমাদের আসলে যেতেই হবে। তো আমি যদি একটু অ্যাডমিশন ডট এসি সম্বন্ধে একটু যদি বলি, আমার এক্সপিরিয়েন্সটা এখানে, আমার মানে ভাতিজাও পড়তেছে আসলে। হি ইজ অলসো দেয়ার, হি ইজ অলসো টেকিং সার্ভিস ফ্রম দ্য অ্যাডমিশন দ্য এসি। এবং আমি ওকে জিজ্ঞেস করছিলাম হাউ ইজ দ্য সার্ভিস, অ্যান্ড হিজ ফিডব্যাক ওয়াজ রিয়েলি গুড। আমাদের দেশে একটা স্টুডেন্টদের বড় একটা উদ্দেশ্য থাকে, হয়তো পড়াশোনা শেষ করার পর দে উইল গো অ্যাব্রড। তো এই ক্ষেত্রে এই সুযোগটাই আবার আমাদের দেশে কিন্তু অনেক স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না সম্ভবত। যার মাধ্যমে আসলে অ্যাটলিস্ট পাওয়া প্লাস প্রপার একটা গাইডলাইন পাওয়া, এই ক্ষেত্রে আহ ভালো একটা সহায়তা আসলে এখান থেকে পেতে পারে। তো স্টুডেন্টদের বলবো, স্টুডেন্টদের বলার আগে আমি জাস্ট থ্যাংক ইউ জানাতে চাই। আজকে আমাদের সাথে যে 4জন অ্যালামনাই যুক্ত আছে, আহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের টাইম আমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমাদের স্টুডেন্ট আসলে আমার প্রাইড ইনফ্যাক্ট। এবং এরা যেহেতু জাপান এবং বাইরের দেশে অলরেডি স্টে করে এসছে, সো আই থিঙ্ক তাদের যে শেয়ারিংটা হবে, দ্যাট উইল বি এ রিয়েল শেয়ারিং ইনফ্যাক্ট। স্টুডেন্টদের আজকে যারা উপস্থিত আছে তাদেরকে আমি বলবো জাস্ট শোনা না। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, এই সেশনটা যেন একটু ইন্টারেক্টিভ হয়। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, জাস্ট আস্ক দেম। তোমরা তোমাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো করো। এবং তোমরা জানো, দিস ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট ওয়ান ওয়ে শোনার চাইতে। এবং সেই ক্ষেত্রে আসলে তুমি হয়তো এই ইভেন্টটা থেকে কিছু একটা নিয়ে যেতে পারবে তোমার জন্য। সো টেক এটা আমাদের একটু যেন ফ্রুটফুল একটা টেক অ্যাওয়ে হয়। আর আমি যদি জাপান সম্বন্ধে বলি, এখন বাইরের বিশ্বে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে জাপান একটা অন্যতম বেস্ট প্লেস ফর লিভ অ্যাজ ওয়েল অ্যাজ ফর ওয়ার্ক। আমার অনেকগুলো জাপানি ফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ আছে, এবং আই নো দেম ভেরি ওয়েল ফর লং টাইম। এবং তাদের ব্যবহার এবং তাদের ডিসেন্সি, তাদের যে নিয়মানুবর্তিতা, সময়, এবং ইন টার্মস অফ টেকনোলজিক্যাল যে মানে স্ট্যান্ড,
সে জায়গায় নো ডাউট বলার অপেক্ষা রাখে না। বিশ্বের যে উন্নত দেশগুলোর মধ্যে জাপান একটা অন্যতম। এবং ওখান থেকে যদি ধরো তুমি টাইম স্পেন্ড করতে পারো এবং ওখানে যদি যেতে পারো তোমরা, আমার মনে হয় তোমার যে সময়টা, ভবিষ্যৎটা আসলে একটা ফ্রুটফুল এবং একটা মানে উজ্জ্বল ভবিষ্যতের কথা তুমি ভাবতে পারো। সো আর আর একটা জিনিস হলো, বর্তমানে বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে ওগুলোর মধ্যে জাপান একটা অন্যতম বেস্ট প্লেস। এই জন্য জাপানের যে পপুলেশন, ডেমোগ্রাফি ডেমোগ্রাফিটা বলে ওইখানকার মানুষের গড় আয়ু কিন্তু অনেক বেশি। এবং মানুষের গড় আয়ুটা অনেক বেশি হওয়ার একটা কারণ হলো বিকজ অফ দেয়ার লাইফস্টাইল, বিকজ অফ দেয়ার পিউরিটি, বিকজ অফ দেয়ার টেকনোলজি, এবং বিকজ অফ দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড অল টুগেদার। আসলে এটা যেমন একদিকে ভালো, তেমনি আবার ওদের জন্য একটা প্রবলেমেরও কিন্তু কারণ। প্রবলেমটা হলো ওদের দেশে যেহেতু এই গড় আয়ু অনেক বেশি, সো বয়স্ক লোক অনেক। অন দা আদার হ্যান্ড এদের কিন্তু বাচ্চা নেওয়ার যে প্রবণতা সেটা আবার কম। তার মানে তোমার ইয়ং জেনারেশনটার একটা বড় একটা ঘাটতি আছে। আর এই ঘাটতিটাই আসলে পূরণ করতে পারে আমাদের যারা দেশের যে হিউম্যান রিসোর্স, অর্থাৎ ট্যালেন্টেড, আর আমি বলবো কি স্কিলফুল যারা আছে তারা। তো আগে তো আসলে বাইরের দেশগুলোতে আমরা ওই সস্তাশ্রম বা ওয়ার্কার লেভেলে যেত, বাট নাও টাইম হ্যাজ চেঞ্জ। এখন কিন্তু আমরা আসলে ইন্টেলেকচুয়াল পিপুল। তখন রাইড করতেছিলাম, পার্টিসিপেট কত 99 দাও, জয়েন করতে পারো কিনা তারা। আমি আমার কথা আর না বাড়াই। আমাদের সাথে আমাদের ডিন স্যার, বিমল স্যার আছেন। সেও ওখান থেকে পিএইচডি করা। সো হি উইল অলসো হ্যাভ হিজ শেয়ারিং, রিয়েল শেয়ারিং ফ্রম দেয়ার। আর আহ, আমাদের যে চারজন অ্যালামনাই আছে তারাও শেয়ারিং করবে। সো আমরা আসলে শুনবো এবং স্টুডেন্টদের বলবো, তোমরা তোমাদের যে কোশ্চেন গুলো আছে, যে ভাবনাগুলো আছে, জাস্ট আস্ক দেম অ্যান্ড গেট দ্য অ্যান্সার ফ্রম হিয়ার। আর আমরা যদি সেটা নেই তাহলে আমাদের জন্য এটা একটু ভালো হবে। আর আরেকটু বলি আমি, admission.sc এখানে তোমরা যদি যাও, তোমরা আসলে ওখান থেকে একটা খুব ভালো আসলে গাইডেন্স পাবা। দে আর ভেরি গুড অ্যাট ইট। আর এবং দে আর অলসো রিলায়েবল। কারণ বাইরের যাওয়ার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন প্রতারণা হয় এই জায়গাগুলো থেকে, আমরা এই জায়গা, এইটা একটা ট্রাস্টেড একটা প্লেস where you can get very good service while with trust and with the confidence. So thank you all. আর যেহেতু বাইরে আমি, সেহেতু আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। সবাইকে আবারও ধন্যবাদ, স্টুডেন্টদেরকেও আজকে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশা করি তোমরা যদি প্রপার গাইডেন্স এবং একটু ঠিক মতো সবকিছু প্রিপেয়ার করো, ইনশাল্লাহ আমরা অনেকেই হয়তো সেই বাইরের দেশে এবং ভালো চাকরি নিয়ে আসলে যেতে পারবো। এটা হতে পারে জব, এটা হতে পারে স্টাডি, যেটাই বলো। সো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার তথ্যপূর্ণ বিশ্লেষণের জন্য। আমরা আশা করছি আপনার দিক নির্দেশনা আমাদের আজকে জয়েন করা স্টুডেন্টদের জন্য অনেক বেনিফিটের একটা জায়গা হবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের কমেন্ট সেকশনে একটি রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি সবাই রেজিস্ট্রেশন করবেন, কারণ এই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে আপনারা একটি ডিসকাউন্ট কুপন পাবেন admission.ডট এর পক্ষ থেকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর বিমল চন্দ্র দাস স্যারকে। আমরা স্যারের কাছ থেকে জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কলারশিপের সুযোগ এবং তার তার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাবো। কারণ আমরা অলরেডি জানি স্যার নিজেও ফুল ফান্ডেড স্কলারশিপে জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
স্যার। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের admission.ac এই প্রতিষ্ঠান থেকে আজকের এই ওয়েবিনারটি আয়োজন করার জন্য। এবং আমি যদি ভুল না করে থাকি, এইটা মেবি প্রথম, এবং কাজী মেজমাউল রহমান বলতে পারবেন আগে হয়েছে কিনা। হয়েছে কি, হয়েছিল কি? প্রিভিয়াসলি আমাদের হয়েছে, হ্যাঁ আমি করেছি, আমরা এরকম অনেক সেশনই করেছি এর আগে। বাট আচ্ছা স্যার, আচ্ছা। আমরা তো বড় পরিসরে করি নাই আমাদের অর্ডিনারি প্রোগ্রাম। আপনারা জয়েন করাতে স্যার এবার এক্সট্রা আচ্ছা অর্ডিনারি। আচ্ছা আচ্ছা, এই টাইপের হয়তো যদি আমরা সবাই ব্যস্ত আছি যার যার জায়গা থেকে, যদি অ্যারেঞ্জ করা যায় স্টুডেন্টদের মাঝে জাপান সম্পর্কে যে একটা আগ্রহ এবং একটা ভীতি, আগ্রহ আছে অনেকেরই। আমাদের স্টুডেন্টরা তো ক্লাসে বলে যে স্যার আমরা তো জাপান যেতে চাই, কিন্তু প্রপার গাইডলাইন এবং যে প্রসিডিউর এইগুলো আসলে তাদের কাছে একটা ভ্রান্ত ধারণা। তো এগুলো হয়তো কেটে যাবে। যাই হোক, এগুলো করতে পারলে হয়তো জাপানের সাথে আমাদের যে স্টাডি এবং জব ফেসিলিটিস এগুলো আরো বৃদ্ধি পাবে। তা আমি আহ, আজকের এই ওয়েবিনারে আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয় থেকে দুটো ব্যাচ, যেমন ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমিউনিকেশন, যে ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করেছি, ওখানের সাথে আমাদের এমওইউ হয়েছে। এবং এটা করা সম্ভব হয়েছে আমার যে সরাসরি পিএইচডি সুপারভাইজার প্রফেসর ডক্টর মাসাকাজ মুরামাস, এই মুরামাস টিচারকে আমি বাংলাদেশে আমাদের ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে আমি নিয়ে আসি। এবং একটাই উদ্দেশ্য ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণে যদি কোনো একটা কিছু করা যায়। আমি আশাবাদী ছিলাম না যে ওদের সাথে আমাদের কোনো এমইউ হবে, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমার প্রফেসরের কারণে। যাই হোক, আমি খুব বেশি দীর্ঘায়িত করব না। তো এই প্রথম আমি বলবো যে জাপান, আমরা টেকনোলজি তো জাপান নাম্বার ওয়ান, ঠিক আছে, টেকনোলজি অন্যান্য দেশেও টেকনোলজি প্রোভাইড করছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, এরকম ডেভেলপ কান্ট্রি গুলো টেকনোলজি করছে, ওখান থেকে ভালো রিসার্চ হচ্ছে। বাট হোয়াই জাপান ইজ নাম্বার ওয়ান? একটা দেশ ডেভেলপ হওয়ার জন্য টেকনোলজি মেধা যেমন দরকার, তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি মানুষের মতো মানুষ যদি হতে পারি, আমি দেশ পরিচালনার জন্য যে জিনিসটা দরকার সেটা যদি আমার মাঝে আমি ধারণ করতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যায় কিন্তু সমাধান হয়ে যায়। এবং আমি বলবো না আমাদের স্টুডেন্টরা, আমাদের যে রিসার্চার আছে তারা মেধাবী কম, তারা কিন্তু খুবই মেধাবী। আমাদের স্টুডেন্টরা এবং আমাদের টিচাররা দেশের বাইরে কেউ খুব ভালো করছে। কিন্তু এই আমাদের দেশে যে আমরা সমস্যা, আমরা আসলে নিজেদেরকে, আমরা যেভাবে শিখে আসছি পরিবার থেকে, যেভাবে রক্তে মাংসে মিশা, এই অভ্যাসটুকুকে আমরা পরিবর্তন করতে চাই না, তাই না? একটা দেশ ডেভেলপ হওয়ার জন্য যেরকম ম্যানার দরকার, নিয়মানুবর্তিতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আজকে জাপান আপনার টেকনোলজি, শুধু টেকনোলজির দিক থেকে কিন্তু তারা তারা যে এগিয়ে তা না। তারা দেশ, তারা ডেভেলপ হয়েছে একমাত্র অনলি ওয়ান কারণ, তারা নিয়মানুবর্তিতা এবং পরিশ্রমী। পরিশ্রমী পরিশ্রমী জাতিকে কোনোদিন কিন্তু কেউ থামিয়ে রাখতে পারে না। যেমন জাপানের আমার তার সাথে যেটা আমি যদি বলি, যে জাপানে যখন আমি পিএইচডির জন্য ট্রাই করেছিলাম, আমার মনে আছে যখন ডেফোডিলের আমরা ধানমন্ডি ক্যাম্পাসে ছিল, ধানমন্ডি ক্যাম্পাসে আমি ডে সেকশনে ক্লাস শেষ শেষ করে 4টা 5টায় আমি জাপানের ইউনিভার্সিটির প্রফেসরকে খুঁজতাম। সন্ধ্যার থেকে শুরু করে রাত্র 9টা পর্যন্ত আমি প্রফেসর খুঁজেছি আমার ডেস্কে বসে। এবং রমজানের সময় আমার মনে আছে যে আমি কাজ করছি, আমার আজান দিয়ে দিয়েছে, আমার ইচ্ছা বলছে যে স্যার আপনি, আমি একটু ইফতার করতে যাব। তখন আমি ভুলেই গেছি যে রমজান চলতেছে, তাকে ইফতারের জন্য পাঠাইতে হবে। আমি এই জন্য বললাম যে লেগে থাকতে হবে। জাপানে স্কলারশিপ এবং সুযোগ পাওয়ার জন্য
মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি গেটে গেটে ইউনিভার্সিটি সাইডে ঢুকে আমার কি কোন লাইনে স্পেশালাইজড আমি, এই ওই লাইনগুলো, ওই ওই সেম ফিল্ডের টিচারগুলোকে খুঁজতে হবে। আমার মনে আছে আমি মিনিমাম 200-র উপরে প্রফেসরের কাছে আমি ইমেল করেছি একটা প্রফেসর ম্যানেজ করার জন্য। সেই জন্য বললাম যে লেগে থাকতে হবে। জাপানের যদি আমি ব্যাচেলর প্রোগ্রাম হোক এবং পিএইচডি, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম হোক, প্রথম সবচেয়ে বেশি এটা হচ্ছে ওই ইউনিভার্সিটির থ্রোতে যদি অ্যাপ্লাই করা যায়। আমাদের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন, আর একটা হচ্ছে এম্বাসি রিকমেন্ডেশন। তো এম্বাসি রিকমেন্ডেশনটা একটু ডিফিকাল্ট, বেশি অনেক কম্পিটিশন হয় এবং এখানে কিছু অনেক কিছু হয়। বাট ইউনিভার্সিটি রিকমেন্ডেশনটা ওখানে একদম 100% ইয়েতে হয় এবং ওখানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য দরকার হচ্ছে ইউনিভার্সিটি যদি মাস্টার্স প্রোগ্রাম হয়, তাহলে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম হয়, তাহলে অবশ্যই একটা সুপারভাইজারকে কনভিন্স করতে হবে। তো সুপারভাইজার কনভিন্স করতে পারলে সুপারভাইজারের থ্রুতে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সহজে কিন্তু স্কলারশিপ পাওয়া যায়। আর ব্যাচেলর প্রোগ্রামের জন্য সুপারভাইজার ম্যানেজ করা ম্যান্ডেটরি না। এটা জাস্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস আছে, এই অফিসে যদি যোগাযোগ করা হয় এবং তারা বছরের দুটো সেমিস্টার কন্ডাক্ট করে থাকে। তো ওই সেমিস্টারে 2-3 মাস নির্দিষ্ট একটা টাইম আছে, ওই টাইমের আগে ওরা অ্যাপ্লিকেশন ওপেন করে। ওই তারপর ওপেন করার পরে ওই অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করা যায়। সাবমিট করার পর একটা প্রসিডিওর আসে। আর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ওইটাও পুরো অনলাইন বেসড অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যেটা হয়, ওই প্রফেসর একটা অনলাইনের মাধ্যমে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করে থাকেন। ইন্টারভিউ বলতে ওখানে একটা প্রেজেন্টেশন দিতে হয় তার কারেন্ট রিসার্চ এর উপরে। তারপর যেমন আমার মনে আছে আমার পিএইচডি প্রোগ্রামে আমি আমার 30 মিনিটস এর একটা স্কাইপিতে 2013 সালে 2013 সালে স্কাইপিতে একটা মানে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, 20 মিনিটস প্রেজেন্টেশন আমার মাস্টার্স এর রিসার্চের উপরে। আর 10 মিনিটস কোশ্চেন আনসার সেশন ছিল। তো ওই মিটিংটা আবার ওই প্রফেসর ওখানে একটা বুট গঠন করে, মিনিমাম 3জন প্রফেসর থাকতে হয়। এই ইন্টারভিউটা আবার রেকর্ড করার পরে ওই সিডিটা, ওই ডকুমেন্ট সহ ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্টের কাছে সাবমিট করার পরে ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আবার সেই যতগুলো কথার কথা ওই ইউনিভার্সিটি যদি 20 জন প্রফেসর 20 জন স্টুডেন্টকে রিকমেন্ড করতে চাই, ওই 20 জন স্টুডেন্টদের মাঝখানে আবার একটা মেরিট লিস্ট তৈরি করে ওই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বলতে ভাইস ভাইস চ্যান্সেলরকে বলা হয়। তো ভাইস চ্যান্সেলর অফিস থেকে অফিসিয়ালি সেটা তোর মিনিস্ট্রি অফ এডুকেশনে পাঠানো হয়, ম্যাক্স যেটা বলা হয়। তো ফাইনাল এপ্রুভাল তো ম্যাক্স থেকে আসে। এটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য। আর ব্যাচেলর প্রোগ্রামের জন্য জাস্ট অফিসে যোগাযোগ করার পরে অফিস থেকে যে ডকুমেন্ট গুলো, যে যে পেপার গুলো, এক একটা ব্যাচেলর প্রোগ্রামের একজাক্ট ইয়া নেই। তো ব্যাচেলর প্রোগ্রামের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকমেন্ডেশন এবং আরেকটা হচ্ছে এম্বাসি রিকমেন্ডেশন। তো ব্যাচেলর প্রোগ্রাম অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজে কন্ডাক্ট করতে হবে। এটা একটা ইয়ে আছে, এটা একটা নেগেটিভ একটা ইয়ে। 100% রিডিং রাইটিং ব্যাচেলর প্রোগ্রামের জন্য ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ইন জাপানিজ। আর মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের জন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা দরকার নাই। জাস্ট নেক্সট স্কলারশিপের জন্য 1 সেমিস্টার ল্যাঙ্গুয়েজ শেখানো হয় বাইরে চলাফেরার জন্য। আর যেটা হচ্ছে রিসার্চ, হ্যাঁ জাপান আসলে আমাদের আহ, মেজবা যেটা বলেছিলেন এবং নুরি স্যার যেরকম বলেন, জাপান জাপান তো বরাবরই আমাদের অনেক স্কলারশিপ প্রোভাইড করে থাকে। এবং জাপানের স্কলারশিপ এখন নাম ওয়ার্ল্ডে কিন্তু নাম্বার 1। এবং জাপানের আপনারা হয়তো শুনে খুশি হবেন, জাপানের রিসার্চ গুলো এখন বিশ্বের যে অন্যান্য কান্ট্রিগুলো, আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, জাপানের রিসার্চ ল্যাব থেকে যদি কোনো রিসার্চার রিসার্চ করে থাকে, এই রিসার্চ গুলোকে কিন্তু অন্যান্য কান্ট্রি গুলো অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং প্রায়োরিটি দেয়। এবং জাপান থেকে পিএইচডি করে পোস্টডকের যদি ট্রাই করা হয়, তাহলে জাপানের প্রফেসরকে আন্ডারে যে স্টুডেন্ট পিএইচডি করে থাকে অথবা মাস্টার্স করে, তার প্রায়োরিটি কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি থাকে। সো এটার কারণটা একটাই যে জাপানের যে তারা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। এবং ওখানে যে টেকনোলজি গুলো শেখানো হয় ওখানে একদম
যুগোপযোগী, আজকের যুগের জন্য যেটা দরকার সেটাই কিন্তু তারা কন্ডাক্ট করে থাকে। আর এখানে এই জাপানের আমাদের যে ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমিউনিকেশন, এটার এই ইউনিভার্সিটিতে নতুন একটা, যেটা আমাদের এখানে স্টুডেন্ট আছে 2 ব্যাচে যারা গিয়েছিল, কুমল আছে, তারপর হচ্ছে আখিকে আমি লিঙ্কটা শেয়ার করেছি, আখির সাথে মনে হয় শেয়ার করা হয়নি ওয়েবিনারটা। আখির কাছ থেকে আমরা শুনতে পারি, কুমল আছে তাদের কাছ থেকে শুনতে পারি যে তাদের যেই এই জার্নিটা, ওরা যে এখানে 1 বছরে, আমরা ইউনিভার্সিটি অফ ইলেকট্রিক কমিউনিকেশনের সাথে 1 বছরে কিন্তু স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম করেছি উইথ স্কলারশিপ। এয়ার ফেয়ারটা দিতে হবে, লিভিং কস্ট বাবদ 80,000 ইয়েন তারা মান্থলি প্রোভাইড করবে, এবং উইদাউট কোনো টিউশন ফিতে অ্যাজ ইউজুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রামে থাকে না, বাট লিভিং কস্ট বাবদ 80,000 ইয়েন ওরা প্রতি মাসে প্রোভাইড করে থাকে। আর ওই যে মেজবাউর রহমান যেটা বলেছিল যে হ্যাঁ, জাপানের এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমাদের কোনো আইএলটিএস দরকার হয় না, জাস্ট যেহেতু আমাদের ইউনিভার্সিটির ডেপুটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এটার একটা জাস্ট ডকুমেন্ট সাবমিট করলে ওরা ওরা অ্যাকসেপ্ট করে থাকে। আর জাপানের পিস, জাপানের ম্যানার এবং শান্তির দেশ, এটা তো আমরা সবাই সবাই জানি। এবং নুরি স্যারও বলেছিলেন জাপান কিন্তু লাস্ট 50 ইয়ার্সে ওয়ার্ল্ডের নাম্বার 1 কান্ট্রি যাদের গড় আয়ু সবচেয়ে বেশি এখন পর্যন্ত ধরে রাখছে, এবং ফিজিক্যাল ফিটনেস নাম্বার 1। এবং মানে ম্যানার যদি শিখতে হয়, মানুষের মতো মানুষ যদি আহ হতে চান, তাহলে জাপান জাপানিজদের সাথে চলতে হবে, জাপানের এক্সপিরিয়েন্স নিতে হবে, জাপানে থাকার অভ্যাস করতে হবে, তাহলে হয়তো কিছু হইলো। এবং জাপানে আমরা হয়তো, আমি আবারও বলি যে আমার উদ্দেশ্যটা ওইটাই যে আমাদের দেশটা ডেভেলপ হওয়ার জন্য আমরা একটু জাস্ট ম্যানার এবং নিয়ম কানুন এবং পরিশ্রমী কিভাবে করতে হয় এবং কাজ কিভাবে করতে হয়। আমরা তো অফিসে যেমন এক এক কাজ আমরা 2 হাতে করি, জাপানিরা কিন্তু অফিসে কাজ করতেছে 2 হাত দিয়ে, 2 কাজ করছে, ডান হাত এক কাজ করতেছে, বাম হাত আরেক কাজ করছে। এবং এটা আমি এই জন্য বললাম, জাপানে জবের অপরচুনিটি অনেক বেশি, কিন্তু এবং জনসংখ্যা কিন্তু নেগেটিভ নেগেটিভ দিকে, নুরি স্যার যেটা বলছে সেটা আমি রিপিট করছি না, এটা 100% ট্রু। অনেক বছর থেকে তাদের জনসংখ্যার গ্রোথ রেট নেগেটিভ, কিন্তু তারা কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না। যদি স্কিল পার্সন না পায়, প্রয়োজন মধ্যে প্রতিষ্ঠান চালাবে না, যোগ্য লোক ছাড়া তারা নিয়োগ দিবে না কোনো প্রতিষ্ঠানে। এবং পরিশ্রমী হতে হবে। জাপান যেরকম ইয়ে আছে, জবের সুযোগ আছে, এবং ওখানে একটু থেকে একটু হলেই কিন্তু তারা খুবই, জাপানের খুবই সেন্সিটিভ, খুব খুব মাইন্ড করে বসে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কি বলবো, টেকনোলজি ডেফিনেটলি নাম্বার 1 কান্ট্রি। টেকনোলজি শিখে যদি তার অল্প কিছু সংখ্যক আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে সেইটুকুই হয়তো আমাদের জন্য সুফল নিয়ে আসবে বলে আমি আশা করি। আর আহ, জাপানে যা আমরা চাবো যে জাপান, আমেরিকা, অন্যান্য কান্ট্রিগুলোর সাথে আমাদের অনেক এমইউ আছে, জাপানের সাথে এমইউ আছে, কিন্তু ওই রকম হয়তো স্টুডেন্ট এক্সচেঞ্জ এবং ব্যাচেলর প্রোগ্রামের স্টুডেন্ট কিন্তু আমরা ওইরকম পাঠাইতে পারছি না। তো আমি আশা করবো যে admission.ac এবং মেজর রহমান সাহেব যারা কাজ করছেন, কিভাবে আমরা স্টুডেন্ট পাঠাতে পারি প্রতি সেমিস্টারে, এই দিকটার জন্য যেন একটু নজর রাখা হয়। কারণ এই জাপানে কিন্তু এখন এই যে আমেরিকা বলেন, কানাডা বলেন, ওখানে মানে প্রত্যেকটা দেশেই কিন্তু কোনো না কোনো প্রবলেম আছে। আর এখন এই আমেরিকার এই মানে ট্রাম্পের এই ইয়ার কারণে আমেরিকা থেকে কিন্তু অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং যারা আছে অনেকে ছেলেমেয়েদেরকে আমেরিকা থেকে নিয়ে আসছে, এবং ওই তুলনায় কিন্তু জাপানের কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সো এটাও মাথায় রাখতে হবে। এবং পড়াশোনা তো আছেই, পড়াশোনা জাপানে গিয়ে পড়াশোনা, এবং আরেকটা জিনিস বলবো, জাপানের যে স্টাডি গুলো, আমরা ম্যাক্সিমাম মাস্টার্স প্রোগ্রামের, পিএইচডি প্রোগ্রামের কিন্তু তাদের পরীক্ষাগুলো, যে কোর্স ওয়ার্ক করতে হয়, কোর্স ওয়ার্ক গুলো কিন্তু লিখিত পরীক্ষা খুব কমই হয়, এক্সাম হলে গিয়ে পরীক্ষা দেওয়া খুব খুব কমই হয়। আমার যেই ক্লাস, আমার যে প্রত্যেকটা কোর্সের যে
কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ওরা হাতে কলমে ধরে শিখিয়ে নেয় প্রত্যেকটা স্টুডেন্টকে, এবং ওরা মনে করে যে তারা কতটুকু শিখাইতে পারছি সেটাই তাদের অ্যাচিভমেন্ট। তারপরে একটা প্রজেক্ট দিল অথবা অ্যাসাইনমেন্ট দিল, অ্যাসাইনমেন্ট সাবমিট করে ওইটার উপরে কিন্তু অ্যাসেস হয়ে যায়, কিন্তু তারা এনশিওর করে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা জিনিস তারা শিখাইতে পারছে কিনা। যেমন এই যে জাপানে আমার আমার বাচ্চারা যখন ওখানে স্টাডি করে, গ্রেড 1 থেকে গ্রেড 5 পর্যন্ত কিন্তু তাদের কোনো এক্সাম হয় না। যে আমরা যেরকম একটা ফাইনাল এক্সাম নেই একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, ওখানে এক্সাম হয় না। ক্লাস 2 তে যে কন্টেন্ট গুলো আছে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানো হয় ক্লাসে ধরে ধরে, এবং তার উপরে একটা অ্যাসেসমেন্ট টিচাররা ক্লাস থেকে করে ফেলে। সো তারা যদি লিখিত পরীক্ষা, এটা একটা সুবিধা যে লিখিত পরীক্ষা ইয়াতে গিয়ে দিতে হয় না এক্সাম হলে, বাট তারা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্ট কিন্তু শিখিয়ে নেয়। তো এটা একটা সুবিধা যে লিখিত পরীক্ষা কিন্তু খুব কমই হয়। এবং এখন আমি এই যে আখি আমাদের যে এক্সচেঞ্জ প্রোগ্রামে ফার্স্ট বেসে গিয়েছিল, আখি সামনের যে সেমিস্টারটা শুরু হচ্ছে অক্টোবর অক্টোবর সেশনে, ওখানে সে মাস্টার্স প্রোগ্রামে কিন্তু নেক্সট স্কলারশিপ পেয়েছে। জাপানে গিয়ে সে ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে সে অ্যাপ্লাই করেছে, এবং তার পিএইচডি মাস্টার্স প্রোগ্রামে সে নেক্সট স্কলারশিপ সবচেয়ে রিনাউন্ড স্কলারশিপ সে কনফার্ম করেছে। এবং আমাদের বাংলাদেশ থেকেও সিএসসি আরেকজন স্টুডেন্ট সেম নেক্সট স্কলারশিপ সে বাংলাদেশ থেকে কিন্তু সে কনফার্ম করেছে টোকিও ইউনিভার্সিটিতে। তো ওদের কাছ থেকে আমরা একটা শুনতে পারি যে এখন যে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা কি, এবং কিভাবে করলে সহজে স্কলারশিপ গুলো এনশিওর করা যায়। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তারপর যদি কোনো কোশ্চেন থাকে, আই উইল বি হ্যাপি টু আনসার এনি কোশ্চেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ অল। ধন্যবাদ স্যার আপনার তথ্যপূর্ণ আলোচনার জন্য এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই আপনার আলোচনা থেকে অনেক ইনফরমেশন পেয়েছে, এবং আমরা ইনশাল্লাহ নেক্সট ডে কোচিং নেবো স্টুডেন্টের কাছ থেকে। তো শিক্ষার্থী বিন্দু, আমাদের কমেন্ট সেকশনে ইনফেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে, যেখানে আপনারা জয়েন করে admission.s এর মাধ্যমে আপনাদের জাপানে হায়ার স্টাডির যে কোনো ধরনের কোয়েরিজ গুলো সলভ করে নিতে পারবেন। সো কাইন্ডলি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এ পর্যায়ে আমরা আমাদের স্টুডেন্টদের অভিজ্ঞতা শুনবো। প্রথমে আমি দীর্ঘভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের নাই রিনভি জামান রীতিকে, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমিউনিকেশনে আছেন। তিনিও ফুল ফান্ডেড স্কলারশিপে এখানে অবস্থান করছে। আহ, রীতি রীতি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। রীতি, আপনার কাছ থেকে আসলে আপনার স্কলারশিপ প্রাপ্তির জন্য যে আপনি প্রস্তুতি নিয়েছিলেন সে সম্পর্কে জানতে চাই। জি, অবশ্যই। তো মেইনলি আমাদের ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স আছে ওখান থেকে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি অপরচুনিটি সম্পর্কে মেইল করা হয়। তো মেইনলি সেই মেইল থেকেই জানা যে জাপানে এমন একটা স্কলারশিপের ব্যবস্থা আছে এবং একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে। তো সেখান থেকে আর কি এক্সচেঞ্জ প্রোগ্রামে আর কি জয়েন করা। আর এছাড়া এরপরে বিমল স্যার আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে আর সাথে অনেক গাইড করছে এই প্রোগ্রামটার জন্য। এছাড়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার থেকেও আহ, যতগুলো ডকুমেন্ট লাগবে, যা যা লাগবে যখন লাগবে সবকিছু ওখান থেকেই গাইড করা হয়েছে। তো সেভাবেই আর কি সবগুলো দিয়ে আমরা ফার্দার প্রসিডিওরে এগোইছি আর কি। আচ্ছা, এই কি আপনি বর্তমানে ওখানে কেমন টাইম স্পেন্ড করছেন, লাইক আপনার সবকিছু মিলে কেমন লাইফ যাচ্ছে, সেটাও যদি একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন। এখানে মেইনলি মোটামুটি এবার যে সেমিস্টার গেল এখানে 7টা কোর্স নিছি, যার মধ্যে 2টা হচ্ছে জাপানিজ ক্লাস আর বাকিগুলা মেইনলি সব কম্পিউটার সায়েন্স রিলেটেড। সবগুলোতেই প্রেজেন্টেশন বেসড আর হলো
দেখা যাচ্ছে ওরা হোমওয়ার্ক দেয় প্রতি ক্লাসে, তো সেগুলো সাবমিট করা হয় হয় ওইটার উপরে আর কি গ্রেডিং করা হয়। তাছাড়া এমনি কোনো মিড বা ফাইনাল এক্সাম বা কুইজ এমন কোনো আর কি আহ, পড়াশোনা নাই তো। আহ, অনেক অনেক রিল্যাক্সিং বলা যায়। আর তাছাড়া জাপানিজের উপরে বেশি গুরুত্ব দিতেছি এখন আপাতত। আর বেশি রিসার্চের কাজ করতেছি, কারণ এখানে আমরা সুপারভাইজার পাইছি। উনি নরিহিরো কোইজুমি প্রফেসর আমাদের। উনি খুবই ভালো একজন মানুষ, এবং উনি মেডিকেল প্রসেসিং এ এআই কিভাবে মেডিকেলকে কিভাবে ডিজিটালাইজেশন করা হয় সেটার উপরে মেইনলি কাজ করতেছে। তো ওইটার উপরে আমার যে ইন্টারেস্ট, তো সেটার সঙ্গে মিল রেখে ওনার সাথে আর কি কাজ করতেছি। তো মোটামুটি অনেক ভালোই লাগতেছে, নতুন নতুন এই তো। ধন্যবাদ আপনার একাডেমিক শেয়ার করার জন্য। আপনার ওখানকার লাইফ স্টাইল কেমন মনে হচ্ছে, যে একজন এছাড়া একটা স্টুডেন্ট হিসেবে আপনার কি এই লাইফ স্টাইলটা মনে হচ্ছে যে আমাদের সাথে যাচ্ছে, বা সামথিং এলস যদি শেয়ার? মোস্টলি বলা যায় বাংলাদেশের থেকে ডিফারেন্ট পড়াশোনার স্টাইল, ওদের শেখানোর স্টাইলটা অনেক ভিন্ন। আর ক্লাসে খুবই কম স্টুডেন্ট, যে কারণে প্রত্যেকটা স্টুডেন্টকেই ট্র্যাক করতে পারে কখন কি করতেছে, আপডেট নিতে পারে, প্রতিদিন ওরা আপডেট নেই যে কতদূর কি কাজ হয়েছে না হয়েছে। তারপরে তাছাড়া এমনি এমনি স্কলারশিপের ব্যাপারে বলতে গেলে দেখা যাচ্ছে ওরা 80,000 ইয়েন করে দেয়, যেটাতে আমাদের আহ, পানির বিল আর ইলেকট্রিসিটি বিল আর ঘর ভাড়া এগুলো দিয়ে দেখা যাচ্ছে এখনো 50,000 মতো থাকে। সেখান থেকে আহ, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি মোটামুটি খুবই ভালোভাবেই চলে যায়। তো এই তো। ধন্যবাদ দিদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এরপরে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন অ্যালুমনাই, যিনি বর্তমানে পিএইচডি অবস্থান করছেন তার মাস্টার প্রোগ্রামের জন্য। আমি অনুরোধ করবো মিস্টার মাহমুদ হাসানকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। মাহমুদ হাসান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান। আমি বর্তমানে কেসিজিআইতে অধ্যয়নরত আছি। তো সব মিলিয়ে জার্নি ভালোই চলছে। আর আমার এবার হচ্ছে সেমিস্টার শেষ হয়ে গিয়েছে, আর একটা পরীক্ষা বাকি আছে। তো এখানে তিনটা কোর্স নিয়েছিলাম, তার মধ্যে পাইথন প্রোগ্রামিং এ এক্সাম টাইপের হয়েছিল, বাট এখানে হচ্ছে আহ, একটা কোডিং টেস্ট ছিল, ওটার উপর হচ্ছে 30 মার্কস ছিল। আর 70 মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্সের উপর বেস করেছিল। আর দুটা কোর্সের মধ্যে আর বাকি দুটা কোর্স সম্পূর্ণটাই ছিল হচ্ছে প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের উপরে। আর অ্যাটেন্ডেন্স ঠিকঠাক থাকলে ওরা মার্কস প্রোভাইড করে দেয়। তো এখানে আমাদের ওই ড্যাফোডিলের মতো ওই সিস্টেমটা নেই যে মিড টার্ম কিংবা ফাইনাল এক্সাম, এমন কিছু নেই। তো সব মিলিয়ে ভালোই ছিল। তার মানে আপনাদের দুজনের আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি যে আপনাদের একাডেমিক ক্যারিয়ারটা মোটামুটি আসলে কমফোর্টেবল অনেক ক্ষেত্রে। হ্যাঁ, মোটামুটি ভাবে এমনটাই। আমাদের আচ্ছা, হ্যাঁ, আপনি তো জাপানে মোটামুটি 1 মাস একটা সেমিস্টার শেষ করে ফেলেছেন। তো আপনার যদি জীবন যাত্রার ব্যাপারটা একটু শেয়ার করতেন, যে জাপানের লাইফ স্টাইলটা আপনার কেমন মনে হচ্ছে, এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা যাচ্ছে তাদের জন্য কতটা কমফোর্টেবল হবে আর কি, সেই বিষয়টা যদি একটু share করতেন। হ্যাঁ, জাপানে স্টে করাটা অবভিয়াসলি ভালো হবে। এখানে অনেক সেফলি চলা যায়, আর এনভায়রনমেন্ট অনেক ভালো। সব মিলিয়ে ভালো এটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মূল্যবান কথা শেয়ার করার জন্য।
এ পর্যায়ে আমি আমাদের নেক্সট অ্যালুমনাইয়ের কাছে যাব। উনিও আমাদের ড্যাফোডিল অ্যালুমনাই। admission.ac-র মাধ্যমে ওনারও জার্নিটা জাপানে সম্পন্ন হয়েছে। তিনিও বর্তমানে কেএসসিআই তে অবস্থান করছেন। আমি মিস সঞ্জিদা হোসেন শেফাকে রিকোয়েস্ট করবো admission.ac-র সাথে তার জার্নিটা, লাইক তার ড্যাফোডিল থেকে শুরু করে কেএসসিআই তে যাওয়া পর্যন্ত তার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করে প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সানজিদা হোসেন শেফা, বর্তমানে দ্য কিয়োটো কলেজ অফ গ্রাজুয়েট স্টাডিজ ফর ইনফরমেটিক্স কেসিজিআই তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেজর নিয়ে আমি অধ্যয়ন করছি। বর্তমানে আমারও হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ফাইনাল রানিং, এখনো শেষ হয়নি, এ মাসে শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। সো জার্নিটা হচ্ছে বেসিকলি, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, আমার জার্নিটা হচ্ছে বেসিকলি admission.ac-র সাথে অনেক দিনের। ড্যাফোডিল থেকে আমি 2024-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরপরই আমি admission.ac-র সাথে অনেকদিন ধরেই কাজ করার সুবাদে আমি এখান থেকে আমার ফাইল প্রসেসিং এর কাজটা করি। admission.ac বেসিকলি ফাইল ওপেনিং থেকে শুরু করে আপ টু ভিসা সাকসেস পর্যন্ত, এর মাঝখানে অনেকগুলো প্রসেস আছে। ফাইল ওপেনিং এর পরে আপনার ফাইল ডিটেক্ট করা, আপনার ফাইলগুলোতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে এক্সপার্ট কাউন্সিলরের মাধ্যমে আপনাকে ব্রিফলি একটা এক্সপ্লেনেশন দেওয়া, এবং সবকিছু খুবই পুঙ্খানুপুঙ্খভাবে এবং খুব যত্ন সহকারে admission.ac এই ফাইলটা প্লেস করে। আফটার দ্যাট যখন হচ্ছে কেসিজিআই এর সাথে admission.ac-র একটা মিডিয়াম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, তো এর মাঝখানে হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা বাদ বাকি বেনিফিটস গুলো পায় বলতে হচ্ছে যে দুইটা ইন্টারভিউর মাঝখান দিয়ে যেতে হয়, যেগুলো খুবই বেসিক। আর একটা কথা বলে রাখা উচিত যে অনলাইনের মাধ্যমে অথবা গুগল সার্চ করে জাপানের ব্যাপারে অথবা জাপানে পড়তে যাওয়ার ব্যাপারে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায়, যেগুলো অনেক সময় আমি বলবো যে 50% ঠিক হয়, 50% ঠিক হয় না। সো প্রত্যেকটা ইনফরমেশন অনলাইন থেকে কালেক্ট না করে আমি স্টুডেন্টদেরকে বলবো যে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন করার থাকে admission.ac-তে আপনাদের এক্সপার্ট কাউন্সিলর আছে যারা বেসিকলি এই জাপান নিয়ে হচ্ছে তারা এক্সপার্টাইজ। এই কাউন্সিলরদের সাথে কথা বলুন, আপনার যেই কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো তাদেরকে জিজ্ঞাসা করুন এবং আপনার কনফিউশনগুলো ক্লিয়ার আউট করুন। তাহলে হবে কি আপনার হচ্ছে রিয়েল লাইফ এবং অনলাইনের মধ্যে একটা পার্থক্য আপনি বুঝতে পারবেন। সো এই পর্যন্তই আমার বক্তব্য ছিল। আপাতত এইটুকুই বলতে চাচ্ছি যে যারা হচ্ছে নেক্সটে আপনারা মাস্টার্স এর জন্য প্ল্যান করতে চাচ্ছেন, নেক্সট ইনটেক হচ্ছে এপ্রিল 2026-এ। সো খুবই শুনতে মনে হয় খুবই অনেকটা সময় আছে, বাট যখন দেখবেন আপনি ফাইলের প্রসেসিং এর কাজটা করছেন তখন হচ্ছে অনেকটা সময় লেগে যাবে। পাশাপাশি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার এই ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি না যেহেতু ইংলিশ কারিকুলাম, কিন্তু আপনি যদি কনভারসেশনের জন্য একটু নিজেকে এগিয়ে রাখতে চান বাদ বাকি সবার থেকে admission.ac সেই সুযোগ আপনাদেরকে দিচ্ছে। সো ওনাদের সঙ্গে কথা বলুন, ওনাদের সঙ্গে কনসাল্ট করুন। আই গেস আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত জার্নিটা খুব ভালো যাবে admission.ac-র সাথে, যেমনটা আমাদের গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শেফা, তোমার গঠনগুলো ভালো জন্য। এ পর্যায়ে যেহেতু আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আরেকজন অ্যালুমনাই যিনি বর্তমানে কেসিসিআই তে অধ্যয়নরত অবস্থায় আছেন, আমাদের রাষ্ট্রীয় আমরা মিস্টার ফাহিম সরকারকে। ফাহিম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তা জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি ফাহিম সরকার, আমি কেসিজিআইতে হ্যাঁ, নেটওয়ার্ক আপনার অ্যাডমিনিস্ট্রেশন। কাছ থেকে জি, প্লিজ। হ্যাঁ, আমি কেসিজিআইতে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স প্রোগ্রামে এসেছি, এখন আমার ফার্স্ট সেমিস্টার চলতেছে।
ফাহিম ভাইয়া বলেন বলেন। ফাহিম ভাইয়া শুনতে পাচ্ছি তো। ফাইন ভাই, আমরা আপনার ফাইন ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো। জি ফাইন ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ। শুনতে পাচ্ছেন? ফাহিম ভাইয়া বলেন, আপনার কথা শোনা যাচ্ছে তো। জি জি। বেসিকলি যদি আপনি যেখানে যেহেতু এখন আছেন, তো ওখানে হুম। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজের সুযোগ কেমন আছে সেই বিষয়টা যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাজের অপরচুনিটি, অনেক অপরচুনিটি থাকে। যেমন যদি অনেক ধরনের কাজ থাকে, যে কেউ যদি ল্যাঙ্গুয়েজ মোটামুটি লেভেলে পারে তাহলে তার জন্য একটু ভালো লেভেলে জব থাকে। তারপরে যদি বুঝতে পারে জাপানিজ ল্যাঙ্গুয়েজগুলো, মানে কাজের অপরচুনিটি হিউজ পরিমাণে থাকে। যেমন আমি আসার পর থেকে, আহ, যেমন আমি এপ্রিলের 20 তারিখ এসেছি, আমি মেয়ের 9 তারিখ থেকে কাজে জয়েন করতে পেরেছি, এরকম আর কি। তো কাজের কাজ পাওয়ার অপরচুনিটি ক্ষেত্রে ভালো। কি ধরনের প্রতিযোগিতাগুলো থাকে বেসিকলি, মানে কোনো চ্যালেঞ্জ থাকে কি? চ্যালেঞ্জ বলতে হ্যাঁ, যেমন মোটামুটি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পারা যায় বা মানে বুঝতে পারে তাহলে তার জন্য ইজি। আর নয়তো হচ্ছে একটু একটু ডিফিকাল্ট হতে পারে আর কি। তারপরে দেখা যায় কেউ যদি ল্যাঙ্গুয়েজ একেবারেই না পারে তার জন্য আচ্ছা, ফ্যাক্টরি টাইপের জব আছে বা অনেক ধরনের জব থাকে যেগুলোতে মোটামুটি লাগে না ল্যাঙ্গুয়েজটা, ওরকম আর কি। দ্যাটস গ্রেট। হ্যাঁ, আপনি যেহেতু জব করছেন, আপনি বলছেন যে প্রথম থেকে জব করছেন, সেক্ষেত্রে লাইক আপনারা যে জবটা করছেন, এটা দিয়ে কি আপনাদের অ্যাকোমোডেশন ফুললি কভার হয়ে যাচ্ছে, এবং আপনারা কি টিউশন ফির জন্য কোনো কিছু পাচ্ছেন কিনা যদি একটু share করতেন? হ্যাঁ, টিউশন ফির জন্য তো আমরা তো একে তো 50% স্কলারশিপ পেয়েছি, তারপরে জ্যাসো স্কলারশিপ পেয়েছি। এখানে স্কলারশিপ থেকে তো আমাদের মান্থলি 48,000 ইয়েন করে আসে। এটা তারপর হচ্ছে জব থেকে দ্যাটস হয়ে গ্রেট। যায়। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে জাপানে স্টুডেন্টরা আসলে তাদের টিউশন ফির ব্যাপারগুলোতে আসলে কন্ট্রিবিউশন রাখতে পারে, আপনি বলছেন। হ্যাঁ। যেহেতু মোটামুটি অনেকটা সময় আপনাদের জাপানে হয়েছে, লাইক এক সেমিস্টার শেষ করে ফেলছেন, আপনি আসলে এটুকু সময়ের মধ্যে আপনাদের ফিউচার ক্যারিয়ারের ব্যাপারটা জাপানে কিরকম প্রসপেক্ট দেখতে পাচ্ছেন, যদি আমাদের আজকে যারা স্টুডেন্ট জয়েন করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে ফিউচার ক্যারিয়ার সেখানে কেমন আছে। ফিউচার ক্যারিয়ারের জন্য দেখা যায় এখন এখন জাপানে চলার জন্য হচ্ছে জাপানি ল্যাঙ্গুয়েজটা লাগে, কিন্তু তাছাড়াও ইংলিশ দিয়েও চলা যায়। যেমন আমাদের মাস্টার্স প্রোগ্রামের শেষে যদি ফুল টাইম জবের জন্য যখন আমরা জয়েন করব তখন যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা থাকে তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ভালো পোস্টে জব করা যাবে, এরকম আর কি। তো এজন্য দেখা যায় যারা সামনে আসতে চাচ্ছে তারা যদি মোটামুটি ফাইল প্রসেসিং এর সময়টা থেকে মোটামুটি বেসিক যদি একটু স্টাডি করা শুরু করে জাপানি ল্যাঙ্গুয়েজটা, তাহলে তার জন্য এখানে জার্নিটা খুব ইজি হয়ে যাবে। আর নয়তো দেখা যাবে আসার পরে আহ, কাজের পাশাপাশি শেখা লাগতে পারে আর কি, এরকম। যেমন আমরা হচ্ছে ডেলি ডেলি কাজ করি, কাজে যাই, মানে চলাফেরাতে দেখা যায় কিছু না কিছু শিখতেছি এরকম, মানে শুনতে শুনতে শিখতেছি এরকম আর কি। ভাইয়া কি টাইপের আচ্ছা, জব তার মানে অ্যাভেলেবল, যদি অর জব পার্ট টাইম জব করলে কি টাইপের জব অ্যাভেলেবল স্টুডেন্টদের জন্য? এটা হচ্ছে যদি কেউ N5 লেভেলের থাকে, নলেজ থাকে, তাহলে মোটামুটি সুপার শপ টাইপের যেসব জবগুলো থাকে সেলস ওগুলো করা যায়। আর নয়তো দেখা যায় যে যেমন প্রসেসিং, ফুড প্রসেসিং, প্যাকেজিং, তারপরে মানে ওই টাইপের আর কি, যেগুলোতে একটু ল্যাঙ্গুয়েজটা কম লাগে, ওই টাইপ জব, মানে পার্ট টাইম জব এরকমই হয় বেসিক্যালি।
জি ভাই, আমরা সবাই জানি আসলে ইন্টারন্যাশনাল প্রজেক্টের মার্কেটে আসলে অড জব এই টাইপেরই হয়, তবে হুম। আমাদের হুমায়ুন আহমেদ মার্কেটে রুটি বানায়। তো এটা বিশেষ কোনো কিছু না। অবশ্যই আমাদের সেরকম মেন্টাল প্রিপারেশন রাখতে হয় যে আমরা যেখান থেকে যাই না কেন সেখানে যে হ্যাঁ, টাইপের জব অ্যাভেলেবেল থাকে ইনিশিয়াল স্টেজে আমাদের সেগুলো নিয়ে মানে করতে কেউ হবে। যদি হার্ড ওয়ার্কিং করতে পারে তাহলে তার জন্য ইজি চলারটা এখানে। ধন্যবাদ ভাইয়া আপনার শেয়ারিং এর জন্য। আমরা আশা করছি আমাদের স্টুডেন্ট যারা আছে তারা আপনার কোশ্চেন থেকে না আপনার আলোচনা থেকে অনেক আনসার পেয়ে গেছে। এরপরে আমরা আমাদের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের অ্যাডমিশন ডট ইস হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। আপনাদের আরো অনেক কোশ্চেন থাকবে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নাই। তবে স্টাডি আপডেটের জার্নিটা বিশাল একটা জার্নি, সেখানে লং টার্ম প্রিপারেশন লাগে। তো এই পুরো প্রিপারেশন এবং পুরো জার্নিটাতে অ্যাডমিশন ডট ইসে আমাদেরকে সাহায্য করবে। আমি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের মিস সঞ্জিদা অনেকটা অংশই বলেছে আপনাদের অ্যাডমিশন প্রসিডিউরে। অ্যাডমিশন ডট এসি বেসিক্যালি আপনাদের ভর্তির আবেদন থেকে শুরু করে ভিসা প্রসিডিং পর্যন্ত যত ধরনের সহযোগিতা আর কি লাগে সবকিছুই করবে। জাপানের অ্যাডমিশন প্রসিডিউর বা অন্যান্য ডেস্টিনেশন থেকে একটু আলাদা। লাইক আপনাকে প্রথমে ইনিশিয়ালি অন্যান্য কান্ট্রিগুলোতে যেমন সব ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হয় সেম ভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর করতে হবে। এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউরের পরে ইনিশিয়ালি স্টুডেন্টদেরকে একটা এসে এবং সেলফ ইন্ট্রোডাকশন সাবমিট করতে হয়। তো এই এসে এবং সেলফ সেলফ ইন্ট্রোডাকশনের উপর বেস করে জাপানের ইউনিভার্সিটি থেকে আপনাদের ফার্স্টে প্রি সেশন নেবে। প্রি সেশনের পরে ফার্স্ট আপনাকে একটা ইন্টারভিউ কল হবে। তো প্রথম ইন্টারভিউতে খুবই বেসিক লাইফ টাইপেরই কোশ্চেন হয়, যেখানে আপনাদের সেলফ ইন্ট্রোডাকশন এবং আপনি যে এসে সাবমিট করতেছেন সেটার উপরেই মোস্টলি কোশ্চেন করে থাকে। এবং এই ইন্টারভিউ এর জন্য এ টু জেড প্রিপারেশন আমরা আপনাকে প্রিপারেশন নিতে আপনাদেরকে হেল্প করবো। তো আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট ইন্টারভিউ দেবেন। ফার্স্ট ইন্টারভিউ পরে ফার্স্ট ইন্টারভিউ আপনি সাকসেসফুলি ওভারকাম করার পর ইউনিভার্সিটি থেকে আপনাদের সেকেন্ড ইন্টারভিউ শিডিউল করবেন। তো সেকেন্ড ইন্টারভিউ সাকসেসফুলি যখন আপনারা ওভারকাম করবেন দেন জাপানের ডকুমেন্ট সাবমিট করতে হয়। লাইক বাংলাদেশ থেকে আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে সাথে ফাইন্যান্সিয়াল এভিডেন্স সহ আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ফাইনালি ডকুমেন্টস ইভালুয়েশনের পরে ইউনিভার্সিটি থেকে আপনাদের সিওই ইস্যু হবে। দেন ইউনিভার্সিটি টিউশন ফি পেমেন্ট করে ডেভেলপমেন্ট জার্নিতে যেতে হবে। তো টোটাল জার্নিটাতে আপনাদের একটা সময় লাগে, সময়ের ব্যাপার, মোটামুটি 6 মান্থের একটা জার্নি হয়। এই পুরো জার্নি জুড়ে আপনাদেরকে অ্যাডমিশন প্রসেসে সাহায্য করবে। এবং শেফা যেমন ভাবে বলেছিল আপনাদেরকে যে আমরা অ্যাডমিশন প্রসেসে আমাদের জাপানের যেসব স্টুডেন্ট আছে তাদেরকে জাস্ট স্টাডি অ্যাব্রোডের জন্য হেল্প করছি বিষয়টা তেমন না, আমরা সবসময় স্টুডেন্টদেরকে ফিউচার কেরিয়ারের জন্য হেল্প করে থাকি। ফাহিম ভাই যেমন ভাবে বলতেছিল যে যদি আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা একটু একটু ডেভেলপ থাকে সেক্ষেত্রে আপনার কাজের অপরচুনিটি অনেক ভালো থাকবে। সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে কমপ্লিমেন্টারি একটা ফ্রি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করে থাকি। তো আপনারা যারা জাপানে হায়ার স্টাডির জন্য আগ্রহী অবশ্যই ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা কেসিবি এর সাথে ক্লাস করছি, কেসিবি এর এক্সক্লুসিভ পার্টনার বাংলাদেশে আমরা, বলতে পারেন যে একমাত্র পার্টনার। সো কেসিবিআই তে অ্যাডমিশনের জন্য আমরা এখন ফাইল নিচ্ছি। আমাদের ল্যাঙ্গুয়েজ এবং ডকুমেন্ট প্রিপারেশন এখন চলবে, এটা এপ্রিল 2026 ইনটেকের জন্য। আপনারা যারা এপ্রিল 2026 ইনটেকের প্ল্যান করছেন অবশ্যই ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ইনশাল্লাহ আপনাদের অ্যাডমিশনের ব্যাপারগুলোতে আপনাদেরকে হেল্প করবো। তো শিক্ষার্থী বিন্দু, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি জানি যে আপনারা কমেন্ট সেকশনে সবাই কোশ্চেন করেছেন এবং আপনাদের প্রত্যেকের কোশ্চেনের আনসার আপনারা পেয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আহ, কম সময়ের জন্য আমরা আপনাদের কোশ্চেন নেবো, আপনারা কোশ্চেন করবেন। শিক্ষার্থী, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আমাদের গেস্টদেরকে কোশ্চেন করতে পারেন। আহ
আমার মনে হয় আমাদের প্রত্যেকজন স্টুডেন্ট আসলে আমাদের গেটের আলোচনা থেকে তাদের সব কোয়েরিজের আনসার পেয়ে গেছে। এরপরেও যদি কারো কোশ্চেন থাকে আমি জাস্ট লাস্ট কল করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের গেটের উদ্দেশ্যে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি আসসালামু একটু আলাইকুম। একটু অ্যাড করছি। আহ, ধন্যবাদ স্যার, প্লিজ। স্যার আমরা আপনার কাছে শুনতে পাচ্ছি। আমার কাছে জি স্যার, প্লিজ। ও, একজন বলছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। তো আমাদের এই যে ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমিউনিকেশন, তো ওখানে আমরা আমাদের যে এমইউটা হয়েছে, পাঁচ প্রতি সেমিস্টারে আমরা 5 জন স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে পাঠাতে পারবো। তাছাড়াও এই 5 জনের মধ্যে আমরা তো প্রথম ব্যাচে 3 জন পাঠিয়েছি, মবিন, আখি, জয়। সেকেন্ড ব্যাচে কুমল আর হচ্ছে এই যে রিদি, যে কথা বলেছিল। আর থার্ড ব্যাচে আমাদের নেক্সট ইয়েতে যাচ্ছে আরো 3 জন সিলেক্ট হয়েছে ওই স্কলারশিপ যেটা। এটা ছাড়াও আমরা ওই ইউনিভার্সিটির সাথে যেহেতু আমিও করেছি, এবং ওই ইউনিভার্সিটি থেকে আমি আমার মানে আমি এলামনা হিসাবে ওই ইউনিভার্সিটি আমাকে কিন্তু অ্যাম্বাসিডর হিসাবে নিয়োগ দিয়েছেন। তো এটার সুবিধাটা হচ্ছে ওই স্কলারশিপ ছাড়াও আমরা যদি সেলফ ফিনান্সে অ্যাডমিশন নিতে চাই ওই ইউনিভার্সিটিতে, ওই সেলফ ফিনান্সের ইয়াটা হচ্ছে যে সেলফ ফিনান্সে প্রথম জাস্ট একটা প্রসিডিউর মানে ইয়া করে মেনটেন করে অ্যাপ্লাই করে অ্যাডমিশন নেওয়ার পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যদি টিউশন ফি ওয়েভ করার অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে ওরা কিন্তু 100% টিউশন ফি একদম ওয়েভ করে দেয় যদি সেলফ ফিনান্সের স্টুডেন্ট হয়। গেল নাম্বার ওয়ান টিউশন ফি। তারপর ওই ইউনিভার্সিটির আমি যদি দেশের থেকে স্কলারশিপ এনশিওর করে নাও যাই, ওখানে গিয়ে ইন্টারন্যাশনাল অফিসের মাধ্যমে প্রতি সেমিস্টারে কিন্তু কিছুদিন পর পর অনেকগুলো ছোট ছোট স্কলারশিপের সার্কুলার ওপেন হয়। যেমন বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন ওরা বিভিন্ন মেয়াদে 2 মাস, 3 মাস, 1 বছর, 6 বছর ছোট ছোট স্কলারশিপ প্রোভাইড করে সেলফ ফিনান্স স্টুডেন্টদের জন্য। তো দেখা গেছে একজনে 2-3টা স্কলারশিপ কিন্তু এনজয় করতে পারে। সো টিউশন ফি ওই হয়ে গেল আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, প্লাস যদি ভাগ্য ভালো হয় একসাথে 2-3টা স্কলারশিপ এনজয় করা যায় এবং একটা না একটা কিন্তু পাওয়া যায়। আর পার্ট টাইম জবের যে অপরচুনিটি সেটা তো অবশ্যই থাকে সেলফ ফিনান্স স্টুডেন্টদের জন্য। আর ল্যাঙ্গুয়েজ আমাদের যেমন এই যে স্টুডেন্টরা বলছিল, মানে সব ক্যাটাগরি জব কিন্তু পাওয়া যায়। ল্যাঙ্গুয়েজ জানা থাকলে একটু জব পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাড়াতাড়ি পাওয়া যায়। এবং কিছু কিছু জব আছে ল্যাঙ্গুয়েজ ছাড়াও কিন্তু পাওয়া যায়, ফুড প্রসেসিং বিভিন্ন ইয়াগুলোতে। সো ওই একটা অপরচুনিটিস আছে। তো আমার মনে হয় যে ওখানে যে অ্যাডমিশনের যে সেলফ ফিনান্সের যাওয়ার পর আমার সম্পূর্ণ কোর্সটাই নিজের টাকা দিয়ে পড়তে হবে ওইরকম না কিন্তু। তো কাজের অনেক অপরচুনিটিস আছে, বিশেষ করে টোকিও এবং টোকিওর আশেপাশে আশেপাশে অন্যান্য প্রিফেকচার গুলোতে পাওয়া যায়। সো একটা প্রথম হচ্ছে মানে যা ইউনিভার্সিটিতে জাপানে মানে অ্যাডমিশন নেওয়াটা নিয়ে যদি কোনোভাবে জাপানে ঢোকা যায় তাহলে কিন্তু একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। যেমন আমি তো এই পর্যায়ে আমি এখন আখি যদি থাকো রিসেন্ট যে মাস্টার্স স্কলারশিপ কনফার্ম করেছে, ও তো এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে গিয়েছে আমাদের এখান থেকে, সে কিন্তু মাস্টার স্কলারশিপ নেক্সট স্কলারশিপ তার কনফার্ম হয়েছে। তো এখন সে জাপানে আছে, নেক্সট মান্থে মানে চলে আসার কথা। আমি আখিকে একটু রিকোয়েস্ট করবো, আখি তোমার এক্সপিরিয়েন্সটা এবং রিসেন্ট যে ইয়াটা একটু যদি শেয়ার করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাবনুর অর্ণা আঁখি, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু প্রফেসর বিমল চন্দ্র দাস স্যার। কারণ আমি ওনার হাতে খড়ি ধরা যায় যে আমি ওনার হাতে খড়ি ধরে জাপানে এসেছি। কারণ আমার জাপানে আসার মূল যে টার্গেটটা ছিল, লাইক আমি একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে আসবো, দেন এটাকে আমাকে একটা ইনভেস্ট হিসেবে দেখতে হবে যে আমি 1 বছর ইনভেস্ট করবো, দেন এর পরবর্তী স্টেপটা আমার কি হবে। তো আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি 2024, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে আমি এখন কি করব, দেন আমি একটা জবে ঢুকি, ভারতীয় হোমস কলেজ। অ্যান্ড সেখানে আমি হচ্ছে
আইসিটি লেকচারার হিসাবে জয়েন করি। ইন দ্য মেন টাইম প্রফেসর বিমল চন্দ্র দাস স্যার আমাকে জানায় যে এরকম একটা অপরচুনিটি হয়েছে, তুমি কি হচ্ছে অ্যাপ্লাই করবে কিনা। তো ওইটার জন্য যে রিকোয়ারমেন্ট ছিল আমাকে হচ্ছে মাস্টার্সে এনরোল হতে হবে। তো আমি হচ্ছে মাস্টার্সে এনরোল হই, অ্যান্ড ওদের কিছু প্রসেস থাকে, সেই প্রসেসগুলো যখন কমপ্লিট হয়ে যায় দেন সাকসেসফুলি বলে যে তুমি এখন জাপানে যাওয়ার জন্য ইলিজিবল, লাইক তুমি ক্যান্ডিডেট হিসেবে হচ্ছে সিলেক্টেড। সো তখন আমি একটা কনফিউশনে পড়ি যে আমি কি কি যাব, আমি কলেজে একটা জব রেখে আমি কি যাব, এটা কি ওয়াইজ হবে। তো তখন আমি স্যারের কাছে যাই, বিমল স্যারের কাছে যাই পরামর্শ নেওয়ার জন্য। দেন ফকরে স্যারের কাছে যাই যে আমি এখন এটা কি করতে পারি। দেন স্যার আমাকে অনেকভাবে গাইড করে দেন। আমি বললাম যে ঠিক আছে, তাহলে স্যারদের পরামর্শ অনুযায়ী হয়তো একটা সুযোগ নেওয়াই যায় জাপানে, যেহেতু জাপান বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ। দেন আমি হচ্ছে আহ স্যারদের থেকে মোটিভেশন পেয়ে দেন আমি আসি জাপান জাস্ট স্কলারশিপ নিয়ে। অ্যান্ড সেখানে আমাদের 80,000 ইয়েন দিচ্ছে পার মান্থ। তো মাস্টার্স প্রোগ্রামে আসি আমি, আর সাথে আমাদের সাথে আরো দুইজন আছে ব্যাচেলর প্রোগ্রামে আসে। তো হচ্ছে আমি এখানে এসে যেটা করেছি, এখানকার ক্লাসগুলো স্মুথ। অনেকেই বলেছে যে এটা হচ্ছে অনেকটা রিল্যাক্স। হ্যাঁ রিল্যাক্স ঠিক আছে, এক্সচেঞ্জ প্রোগ্রাম স্টুডেন্টদের জন্য কিছুটা রিল্যাক্স, কিন্তু ওভারঅল মাস্টার্স অর পিএইচডির জন্য একটু হার্ড ওয়ার্ক করতেই হবে, যেহেতু এখানে ক্লাস অ্যাসাইনমেন্ট কুইজ এগুলো হয়। তো আমার এখানে আসার পর আমি হচ্ছে অক্টোবরে যখন এখানে আসি, তো আমি নভেম্বর থেকেই আমার প্রসেসটা শুরু করি নেক্সট, যে আমি মাস্টার্সটা আমি কমপ্লিট করতে চাই জাপানে ফুল ফান্ডে। সো সেটার জন্য আমি হচ্ছে প্রথমে দেখি যে কিভাবে আমি ম্যাক্স স্কলারশিপ পেতে পারি। আর এটার জন্য আমাকে ইন্সপাইরেশন দিয়েছিল বিমল স্যার, উনি ম্যাক্স স্কলারশিপ হোল্ডার ছিলেন এই ইউনিভার্সিটিতেই। দেন আমি হচ্ছে ওনার থেকে পরামর্শ নিয়ে তো আমি বললাম যে একটা অ্যাপ্লাই করা যায়। দেন আমি হচ্ছে অ্যাপ্লাই করি সাহস করে নভেম্বরে। তো অ্যাপ্লাইয়ের আগে আমাকে যে কাজগুলো করতে হয়েছে সেটা হচ্ছে ল্যাব খোঁজা অ্যান্ড প্রফেসর ম্যানেজ করা। তো এই দিকটাই হচ্ছে চ্যালেঞ্জিং, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে এই কাজটা, যে ম্যাক্সটের জন্য আপনার রিসার্চ ডোমেন অনুযায়ী ল্যাব এবং প্রফেসর খুঁজতে হবে। কারণ ওই প্রফেসরের আন্ডারে এই ল্যাব থাকে, ওখান থেকে ফান্ড দেয়, ওই ফান্ডের থ্রোতে আপনার হচ্ছে অনেকটা হচ্ছে হেল্পফুল হয় পড়াশোনায়। আর যেটা ম্যাক্স এটা তো একদম গভর্নমেন্ট থেকে দেয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন অ্যাপ্লাই করি তো প্রফেসরের সাথে 1-to-1 একটা মিটিং হয়। আমি অনেকগুলো প্রফেসরকে ইমেল করি, অনেকগুলো প্রফেসরের ইমেল থেকে আমি কিছু প্রফেসরের রিপ্লাই পাই, এবং আমার কাজের যে ডোমেন সেটার সাথে যে প্রফেসরের ডোমেনটা একদম মিলে যায় ওই প্রফেসরকে আমি পিক করি। অ্যান্ড হচ্ছে দুইটা প্রফেসর যখন আমাকে ইনভাইটেশন দেয় ম্যাক্সটের জন্য, যে তুমি ম্যাক্সটের জন্য রেকমেন্ডেশন দিব আমরা, তো আমি তখন বললাম যে দুইটা প্রফেসর যদি আমাকে রিকমেন্ডেশন দেয়, এখানে যেটা হতে পারে ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। কারণ আপনি দুইটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, দুইটা জায়গায় হচ্ছে ইন্টারভিউ দিলে যদি দুইটা জায়গা থেকে ইলিজিবল হয়ে যান, যখন ম্যাক্সটে আপনার ডকুমেন্ট গুলো যাবে তখন ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আমি হচ্ছে একটা ছেড়ে দেই, অ্যান্ড অন্য আরেকটা প্রফেসর এর সাথে আমি কমিউনিকেট করে আমি এটা হচ্ছে কনফার্মেশন দেই যে আমি হচ্ছে উনার ল্যাবে কাজ করার জন্য ইচ্ছুক, যদি আমি হচ্ছে ম্যাক্স স্কলারশিপটা পাই। দেন ওই প্রফেসর হচ্ছে প্রসেস করে, ওই প্রফেসর আমার ডকুমেন্টেশন গুলো হচ্ছে তার ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, লাইক আমাদের বাংলাদেশে যেমন স্টুডেন্ট অ্যাফেয়ার্স এরকম, দেন ওনারা প্রসেস করে। দেন ওনারা আবার হচ্ছে একটা ইন্টারভিউ কল করে, যে আমার রেজাল্ট অ্যান্ড ডকুমেন্টেশনের উপরে বেসিস করে, যেখানে অনেকগুলো প্রফেসর থাকে। তো ওইটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পর দেন নেক্সট যে প্রসিডিউর আমাকে ওয়েট করতে হয়েছে বেশ কয়েক মাস। ইন দ্য মেইন টাইম আমার অনেকগুলো ডকুমেন্ট যেটা হচ্ছে বাংলাদেশ থেকে এনে ইউনিভার্সিটিতে পাঠাতে হয়েছে। তো এই ছিল, মানে বেসিক জার্নিটা ছিল এরকম, যে স্টার্টিংটা হবে চ্যালেঞ্জিং, বাট যখন আপনার ইন্টারভিউ অ্যান্ড হচ্ছে ম্যাক্সটের যে অফিসিয়াল একটা ইন্টারভিউ হয় ওটা হয়ে যাবে, দেন আপনি রিল্যাক্স। কিন্তু প্রথমে আপনাকে একটু চ্যালেঞ্জ নিতে হবে, হাউ টু ফাইন্ড ইউর এক্সাক্ট প্রফেসর অ্যাকর্ডিং টু ইউর রিসার্চ ডোমেন। তো এটাকে একটু মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আমি এটাকে মাথায় রেখে দেন আমি সার্চ করি। দেন ফাইনালি আমি লাস্ট মান্থ অফিসিয়ালি ম্যাক্স থেকে আমার কাছে ইমেল আসে, ইউ আর সিলেক্টেড অ্যাজ এ ম্যাক্স স্কলার। সো দ্যাটস ফিলিং ইজ অ্যামাইজিং, আই ক্যান নট এক্সপ্রেস। অ্যাকচুয়ালি এই ফিলিংসটা এক্সপ্রেস করার মতো না, লাইক মানে আমি বলে প্রকাশ করতে পারবো না এই ফিলিংসটা, কারণ আমি যেখানে জাপান আসতেই চেয়েছিলাম না সেখানে আমার প্রফেসর
বিমল স্যার, ফখরে স্যার, নারায়ণ স্যার এরা হচ্ছে আমাকে অনেক মোটিভেটেড করে পাঠিয়েছে যে তুমি যদি একটা জিনিস পেতে চাও তাহলে তোমাকে হচ্ছে টাইম ইনভেস্ট করতে হবে। ইটস ট্রু। দেন আমি হচ্ছে টাইমটা ইনভেস্ট করি যে 1 বছর হয়তো আমার ইনভেস্ট হবে। দেন হচ্ছে কারণ আমি জাপান থেকে যত স্মুথলি হচ্ছে প্রসেস গুলো করতে পারবো, বাংলাদেশ থেকে হয়তো একটু চ্যালেঞ্জ, কিন্তু বাংলাদেশ থেকেও করা যায় যদি ওইটা আপনি টাইম টু টাইম মেনটেন করে করেন। বাংলাদেশে যেটা হয় ইলেকট্রিসিটি প্রবলেম হয়, লোডশেডিং, এইসবে একটু ঝামেলা হয়। যখন ইন্টারভিউ হয় তখন হচ্ছে দেখা যায় রুমে কোনো পার্সন থাকা যাবে না বা কোনো ক্রাউডেড নয়েজ কিছুই করা যাবে না। সেক্ষেত্রে একটু বাংলাদেশে চ্যালেঞ্জিং, ওভারঅল ঠিক আছে। তো যারা নেক্সট এর জন্য আসার জন্য হচ্ছে অনুপ্রাণিত বা প্ল্যানিং এ আছে, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ব্যাচেলরে আছেন তারা এখন থেকেই হচ্ছে আপনার রিসার্চের যে ডোমেন ওটাকে ফিক্সড করেন। দেন ফিক্সড করার পর আপনি সার্চ করেন ল্যাব। ফার্স্ট অফ অল আপনাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে। দেন ইউনিভার্সিটির আন্ডারে যে প্রফেসর আছে সেই প্রফেসরের রিসার্চ ডোমেন অ্যান্ড আপনার রিসার্চ ডোমেন মিলে যায় কিনা সেটা দেখতে হবে। দেন প্রফেসরকে ইমেল করতে হবে। দেন ইমেলের রিপ্লাই দেওয়ার উপর বেসিস করে দেন আপনার ফার্দার ডকুমেন্টেশন অ্যান্ড ফার্দার প্রসেস গুলো হবে। তো ম্যাক্সের ক্ষেত্রে প্রথমত যে ইনিশিয়াল পদক্ষেপ সেটা হচ্ছে আপনাকে আপনার রিসার্চ ডোমেন অনুযায়ী প্রফেসর খোঁজা। এখানে তো একটা দুইটা ইউনিভার্সিটি না, জাপান অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো আপনাকে আগে ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলো দেখে দেন প্রফেসর চুজ করতে হবে বেসড অন ইউর রিসার্চ ডোমেন। ইয়া, অ্যান্ড এখন আমি খুবই খুশি এবং আনন্দিত। স্পেশাল থ্যাঙ্কস টু বিমল স্যার যে উনি আমাকে এরকম একটা অপরচুনিটির জন্য অনুপ্রাণিত করেছিল যেখানে আমি আসতে চেয়েছিলাম না। কারণ জাপানে আসার পর আমি 2 মান্থস শুধু কান্না করেছি যে আমি কিভাবে আমি ফ্যামিলি ছাড়া থাকবো, কারণ বাংলাদেশে আমি কখনো ফ্যামিলি ছাড়া একটা রাত স্পেন্ড করি নাই কোথাও। সো সেক্ষেত্রে এখানে আমি জাপান অলমোস্ট 10 মান্থস। সো এটা আসলে হয়ে যায় কারণ জাপানের পিপল, জাপানের টেকনোলজি, এভরিথিং এর সাথে হচ্ছে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন। সো জাপান হায়ার স্টাডির জন্য একটা ভালো কান্ট্রি। সো আপনারা এটা ট্রাই করতে পারেন ম্যাক্সড স্কলারশিপ। নেক্সট স্কলারশিপ ছাড়া অন্যান্য কিছু আছে, 50% স্কলারশিপ, 20%, ওগুলো তো অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু নেক্সট স্কলারশিপটা হলে এটা আপনার জন্য বেস্ট হবে, আপনাকে পার্ট টাইম জবের জন্য কোথাও খুঁজতে হবে না। এতে আপনি রিল্যাক্সে পড়াশোনা করতে পারবেন আর রিসার্চ করতে পারবেন। আর যদি আপনি নিহঙ্গ কাকুসেই অনেকে আসে যে ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়বে, তাদের অনেকটা প্রেশার হয়ে যায় যে টিউশন ফি ম্যানেজ করা, ওই দিকটা থেকে নেক্সট স্কলারশিপ, জাসো স্কলারশিপ এগুলো ভালো। তো এই তো, এখন হয়তো আমি বাংলাদেশে ব্যাক করব, আর কপালে থাকলে বেঁচে থাকলে আবার জাপান কাম ব্যাক করবো, আবার আসবো ইনশাল্লাহ। তো এই তো, ধন্যবাদ থ্যাংক আখি। ইউ স্যার আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। না ঠিক আছে ধন্যবাদ আকি, আখি, থ্যাংক ইউ। আপনার এখন এক্সপিরিয়েন্স এটা আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। হুম, সেটা এই জন্য বললাম, ও রিসেন্ট পেয়েছে, তার জার্নিটা আমরা একটু শুনলাম। তো এরকম প্রথম কাজটা হচ্ছে আবারও মানে একটু লেগে থাকতে হবে। আমি জি, কয়েকজন প্রথমে দুই একটু চার লেগে থাকতে হবে। 5-10 জন প্রফেসরকে মেল করেছি, কোনো রিপ্লাই পাইনি না, আমাকে হয়তো মানে নিবে না। কিন্তু এটা মনে করলে হবে না, লেগে থাকতে হবে এবং চালিয়ে মানে একটার পর একটা মানে খুঁজতে হবে ইউনিভার্সিটি। তাহলে হয়তো মানে চেষ্টা করলে অবশ্যই একটা না একটা হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমার মনে হয় থ্যাংক ইউ। নেক্সট কি করা যেতে পারে? যদি কোশ্চেন মনে হয় নেই, তো আমরা কি শেষ করতে পারি নাকি? স্যার, আমাদের স্টুডেন্টদের কোশ্চেন মেবি নাকি, বিকজ আসলে আলোচনায় এত বেশি ই ছিল যে সবাই তো আবার অ্যান্সার পেয়ে গেছে, আমরা আশা করছি। তো আমরা শেষ করবো আজকের মিটিং এখানেই। তবে অনেক রাত হয়ে গেছে, জাপানে অনেক এখন অনেক কাজ। ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দকে এবং আমাদের স্টুডেন্টদেরকে যারা তাদের বর্তমান এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আমাদের নেক্সট স্টুডেন্টদের জন্য। এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে যারা এখন রানিং স্টুডেন্ট আছেন, যারা জাপানে প্ল্যান করছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট কোন সেশনে আপনি কথা হবে। সে পর্যন্ত অ্যাডমিশন